ও লাভ এফিনিটি। লেখনীতে আরিশা জান্নাত আদ্রা। অন্তিম পর্ব। শীতল শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। দৃষ্টি তার অদ্রিক ও সরণীর পানে নিবন্ধ। অদ্রিকের মুখভঙ্গি স্বাভাবিক, বিচলিত দেখাচ্ছে না তাকে। সরণীর পিঠ এখনো তার বুকে ঠেকে আছে। অদ্রিক অনুধাবন করতে পারল সরণী কাঁপছে। বাহু চেপে ধরল তার। মধ্যমা তর্জনীয় অনামিকা আঙ্গুল সরণীর বাহুতে ছুয়ালো বার কয়েক। অদ্রিকের ভরসামত স্পর্শেও যেন কাজ হলো না। সে তো নিজের জন্য ভয় পাচ্ছে না। শীতলকে অদ্রিক যেভাবে বেধড়ক পিটিয়েছিল, এখন নিশ্চয়ই প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। সুযোগ হাতছাড়া করার মতো বোকা লোক শীতল নয়। নিজেকে যত ধরে রাখতে চাইছে পারছে না, বরং ফুটবল হয়ে পড়ছে সরণীর। না চাইতেও শীতলের রক্তাক্ত চেহারা চোখের সামনে ভেসে উঠছে। অদ্রিককে কি ওভাবেই মারবে, নাকি তার চেয়েও বেশি আঘাত করবে? সরণীর নিঃশ্বাস ভারী হয়ে এলো। অদ্রিককে এখনো চুপ থাকতে দেখে কিটকিটিয়ে হেসে অঠল শীতল। সেদিন একা পেয়ে হিরো সেজে পিটিয়েছিলি, এখন চুপ সে গেলি কেন? হাওয়া ফুস হয়ে গেল। শালা, সেদিন তো একা পেরে ওঠিসনি। আবারও মার খাওয়ার ভয় কতগুলো কালো কাওয়া সাথে এনে নিজেকে বীর প্রমাণ করতে চাইলেও, আমি তোকে গাধার কাতারেও ফেলছি না। আর হ্যাঁ, আমার বোনের বিয়ে ফিক্স। নিজের জবানে তালা দে, না হলে তোর নোংরা জবান ছিঁড়ে নিতে সময় নেব না। শেষের কথাটুকু অত্যাধিক গম্ভীর শোনালো। শীতল সহ বাকি লোকেরাও খ্যাক খ্যাক করে হেসে দিল, যেন মজার কিছু শুনে ফেলেছে। না হাসলে পাপ হবে। শীতল এগিয়ে এলো, পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল সরণীর দিকে। আফসোসের সহিত বলল, আহ, সোনা আমার, আজ যে বিধবা হবে তুমি, সাথে একদল পুরুষের খাদ্য হতে চলেছ। ওপস, পশুও বলতে পারো, কিংবা নরখাদক। আমি কিছু মনে করব না। সরণী গুটিয়ে গেল। অদ্রিককে এখনো চুপচাপ দায়সারা ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সরণীর চেয়ে শীতলই বেশি অবাক হয়েছে। অদ্রিক তো এরকম নয়। তার ওয়াইফকে কত ধরনের বাজে কথা বলল, টু শব্দটি করল না সে। অদ্রিককে বেশি সুবিধার ঠেকল না শীতলের। যা করার তাড়াতাড়ি করতে হবে। এর ভরসা নেই, যখন যা কিছু করে ফেলতে পারে। সত্যি বলতে অদ্রিকের সামনে এক শীতল চুনোপুটি। কশ্চিনকালেও শীতল অদ্রিকের সাথে পেরে উঠবে না। সরণীকে নিজের পেছনে ঠেলে সামনে এগিয়ে এলো অদ্রিক। রহস্যময়ী কণ্ঠে বলল, আমরা এখানে এসেছি, তুই খবর কি করে পেলি? শীতল ভ্রু কুঁচকাল। অদ্রিকের এরকম প্রশ্নের কারণ খুঁজে পেল না সে। গমগমে কণ্ঠে বলল, আমার লোক খবর দিয়েছে। কোনটা? কদিন আগে যে তোদের টিমে ঢুকলো। চমকাল শীতল। অদ্রিকের কথার প্যাচ ধরতে হিমশিম খাচ্ছে সে। মানে, তুই জানিস কি করে? অদ্রিক মুখ বাঁকালো। ধীরে সুস্থে বলল, ছাগল, এত নরবরে তোদের টিম? আমার চেলা সপ্তাহ দুয়েক পূর্বেই তোদের টিমে ঢুকিয়ে দিয়েছি। সন্দেহও করলি না? ব্যাপার না, আমিই বলে দিলাম। চমকে পেছনে তাকালো শীতল। এখানে অদ্রিকের লোক রয়েছে, কিন্তু তা কি করে সম্ভব? নিজের লোকের দিকে তাকিয়ে ক্রোধান্বিত কণ্ঠে হুঙ্কার ছাড়ল, বিশ্বাসঘাতক, বেরিয়ে আয়। আমি বের করলে কুকুরের মতো মারব। শালা নিমকহারাম। অদ্রিক দুহাত মাথার ওপর রেখে হামি দিল। দুলতে দুলতে বলল, তোদের চিপায় ঘাপটি মেরে থাকার জন্য এনেছি, নাকি অ্যাকশনের জন্য? আমার মার খাওয়া অবধি অপেক্ষা করছিস? দেখ, আমি কিন্তু আজ বড্ড অলস ভাই। বেরিয়ে আয়। অদ্রিকের কথা শেষ হওয়া মাত্রই দূরদূরান্তে থাকা গাছগুলো নড়েচড়ে ওঠল। কিছুক্ষণের মধ্যেই তিশান, নিহাল, রাসেল সহ অদ্রিকের আরও কয়েকজন বন্ধুর দেখা মিলল। সরণী অদ্রিকের পেছনের শার্ট খামচে ধরেছে। উকি দিয়ে দেখছে কাহিনী। সে এবার স্বাভাবিক হয়েছে। শীতল ঘায়েল হয়ে গিয়েছে। তবদা খেয়ে তাকিয়ে আছে অদ্রিকের দিকে। সবার হাতেই হকি স্টিক, মুখে হাসির ফোয়ারা। অদ্রিক দু কদম এগোল। শীতল অদ্রিককে নিজের কাছে আসতে দেখে তার দলের উদ্দেশ্যে হাত ছাড়ল। সবাই দাঁড়িয়ে আমার মুখ দেখছিস হারাম জাদা? ধর শালাকে। লোকগুলো এগিয়ে এলো। শীতলকে অবাক করে দিয়ে অদ্রিকের পেছনে এসে দাঁড়ালো। অবাক হলো শীতল। অদ্রিক ত্রস্ত পায়ে শীতলের সম্মুখে দাঁড়ালো। আমার লোক সবাইকে হ্যান্ডেল করে নিয়েছে। সবই টাকার খেলা দয়াল। তোমার আমার হাত নেই। রাগে কিরমির করে নিজের লোকদের দিকে তাকালো শীতল। সবার মুখেই হাসির ছাপ। গা জ্বলে যাচ্ছে তার। পুনরায় হিংস্র দৃষ্টিতে তাকালো অদ্রিকের দিকে।
সবাইকে চমকে দিয়ে অদৃক শীতলের চোখে দুটো মিনি সাইজের রড ঢুকিয়ে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে সবাই আটকানোর ফুরসতটুকুও পেল না। তবে এটা বুঝে গিয়েছে, অদৃক তৈরি হয়ে এসেছে। সরণি নিজের চোখ হাত দিয়ে ঢেকে নিয়েছে। শীতলের গগনবিদারী চিৎকারে চারপাশটা যেন আরো নির্জীব হয়ে উঠেছে। অদৃক ইশারা করতেই কয়েকজন গিয়ে শক্ত করে ধরল শীতলের দু বাহু। মুখে রুমাল ঢুকিয়ে দিল, যেন চেঁচাতে না পারে। এই ব্যথা হলো আমার ওয়াইফের দিকে শুরু থেকে খুব নজরে তাকানোর জন্য। অদৃকের কণ্ঠে তেজ ঝরে পড়ছে। ভয়ে ঢুক গিল সরণি। অদৃককে ইতিপূর্বে এত ভয়ঙ্কর লাগেনি কখনো। হিংস্র হয়ে উঠেছে সে। শীতলের অবস্থা করুণ। দুচোখ বেয়ে তরল রক্ত গড়িয়ে পড়ছে। চিৎকার করতে পারছে না। মুখে রুমাল দলা পাকিয়ে গুজে রাখা। কি ভয়ানক আর বীভৎস সেই দৃশ্য। সরণি তিশানের গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। বুকে মাথা গুজে দিল। তিশান চুপচাপ বোনের পিঠে হাত রেখে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার অদৃকের দিকে। পরপর ঢুক গিলল। এরকম সুমুন্দি তো কপাল গুনে পাওয়া যায়। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট ডিরেকশন। দুজনকে ইশারা করতেই তারা এগিয়ে এলো। শীতলের মুখ থেকে রুমাল সরাতেই চিৎকার করে অঠল সে। আহ, কি ভয়ঙ্কর আর বেদনা মিশ্রিত আর্তনাদ। অদৃক হুট করেই নিশানা করে শীতলের মুখে মিনি সাইজের আরও একটা রড বসিয়ে দিল। রডের শেষের টুকু একদম তীরের মতো সরু আর ধারালো। তাই অল্পতেই ফুরুত করে ঢুকে যাচ্ছে। আমার বউকে তুই, শালা, কি যেন বলছিলি? কি করবি তার সাথে? আবার বল, 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 বল। অদৃক চিৎকার করে শীতলের বুক বরাবর লাথি বসিয়ে দিল। শীতল ছিটকে কয়েক হাত দূরে পড়ল। ইতিমধ্যে তার মুখে আবারও রুমাল পুরে দেয়া হলো। মুখ রক্তে লেপ্টে গিয়েছে তার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। শীতলের চেহারা বীভৎস আর ভয়ঙ্কর হয়ে গিয়েছে। অদৃক থামার পাত্র নয়। এতক্ষণ মস্তিষ্কের সাথে যুদ্ধ করে নিজেকে দমিয়ে রেখেছিল। এবার সব তেজ শীতলের ওপরই ঢালবে। সেই তো মূল উৎস। শীতলের গেঞ্জি টেনে ধরে নাকে কয়েকটা পাঞ্চ মারল। শীতল ছিটকে সরণির পিঠের ওপর পড়ল। চমকাল সরণি। ইতিমধ্যে নিহাল ওকে টেনে নিয়েছে। ভয় ভয় শীতলের মুখের দিকে তাকালো সরণি। সঙ্গে সঙ্গে সমস্ত শরীর শিউরে অঠল। সারা মুখ রক্তে রঞ্জিত। চেয়ে দেখার জো নেই। চোখে আর মুখের ভেতর এখনো রড বসানো। আচমকা সরণির শরীরে কম্পন ধরল। তিশান কি করবে ভেবে পেল না। অদৃক এখনো হিংস্র জন্তুর মতো শীতলের দেহে হকিস্টিক দিয়ে বাড়ি দিচ্ছে। কি করে সরণির কথা বলবে? পুনরায় ঢুক গিলল তিশান। ভাইয়া, সরণি কেমন যেন করছে। কম্পিত কণ্ঠে কথাটা বলে অঠল তিশান। কিন্তু অদৃকের হেলদল নেই। হঠাৎ সরণি সমস্ত ভর তিশানের ওপর ছেড়ে দিল। চমকাল তিশান। গালে হাত দিল সরণির। জ্ঞান হারিয়েছে সে। শরীর বরফের মতো ঠান্ডা আর একটু পর পর কেঁপে উঠছে। ভাইয়া, সরণি অজ্ঞান হয়ে গিয়েছে। শরীর এখনো কাঁপছে, অবস্থা ভালো না। প্লিজ এদিকে আসুন। এবার কোনোরকম জোরতা ছাড়াই কথাগুলো বলে ওঠে তিশান। 3টা হকিস্টিক ভেঙেছে অদৃক। আরেকটা ভাঙার পথে। সেটা শীতলের মুখের ওপর ছুঁড়ে মেরে দ্রুত পদে সরণির দিকে এগোলো সে। তিশানের থেকে সরণিকে নিজের বুকে নিল অদৃক। মুখটা উঁচিয়ে গালে হাত রেখে আলতো করে থাক পপর দিতে লাগল। অন্বিতা, অন্বিতা, প্লিজ ওয়েক আপ। চোখ খুলো। অন্বিতা, কি হয়েছে বলো? ভাই, মনে হয় ভয় পেয়েছে। ওকে নিয়ে তুই বাসায় চলে যা। আমরা দেখে নিচ্ছি বাকিটা। রাসেলের কথায় সায় জানালো অদৃক। তার বাইক আগেই এখানে নিয়ে আসা হয়েছে। একজন দৌড়ে গিয়ে টং দোকানের সামনে থেকে বাইকটা নিয়ে এলো। দোকানপাট এখন বন্ধ। কোনো প্রাণী অবধির দেখা মিলছে না। অদৃকের পেছনে সরণিকে বসিয়ে তাকে শক্ত করে ধরে রাখার জন্য তিশানকে বসানো হলো। সরণির মাথা অদৃকের পিঠের ওপর রেখে তার দু বাহু চেপে ধরে রইল তিশান। অদৃক ফুল স্পিডে বাইক চালাচ্ছে। ফাঁকা রাস্তা বলে আরো সহজ হয়েছে তার জন্য। সরণিকে বিছানায় শুইয়ে দিয়ে ফ্রেশ হতে গেল অদৃক। বাসার সবাই আপাতত ঘুমে বিভোর। তিশানকে ঘরের চাবি দিয়ে সরণিকে কোলে নিয়ে রুমে এসেছে সে। কয়েকবার থেকে যাওয়ার জন্য বলা হলেও সে অনীহা প্রকাশ করেছে। তাছাড়া আজকে অদৃকের যে রূপ সে দেখেছে, না জানি কত মাস সামনে যেতে পারবে না তার। অগত্যা অদৃক তার বাইকের চাবি তিশানের হাতে ধরিয়ে দিয়ে চলে এসেছে। এত রাতে গাড়ি পাওয়া যাবে না।
রাস্তাও অনেক দূরের। অদ্রিক চাইলে সরণীদের বাড়িতে যেতে পারত, কিন্তু তার মন টানে না ওই বাড়ি। এখানেই সেফ থাকবে সরণী। ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হয়ে এলো অদ্রিক। এখন ভালো লাগছে। এতক্ষণ নোংরা রক্ত লেগে থাকায় বেশ অস্বস্তি হচ্ছিল তার। বিছানার দিকে চোখ যেতেই চমকাল অদ্রিক। সরণীকে ছটফট করতে দেখে তোয়ালে ফেলে দৌড়ে এলো তার কাছে। গালে কয়েকবার চাপড় দিল। রেসপন্স নেই। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মেয়েটার। গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। দিশেহারা হয়ে গেল অদ্রিক। হাত বাড়িয়ে গ্লাস থেকে পানি নিয়ে ছুঁড়ে মারল সরণীর মুখে। লাভ হলো না তাতে। কয়েকবার ডাকলো সরণীর নাম ধরে। সাড়া নেই। সরণীর ওপর নিজের সবটুকু ভর না দিয়ে শুয়ে পড়ল অদ্রিক। গাল চেপে ধরে ফু দিতে লাগলো তার ঠোঁটে। অনেকক্ষণ ফু দেওয়ার পর সরণী স্বাভাবিক হলো। আঁকড়ে ধরল অদ্রিকের পিঠ। খালি গা বিধায় সরণীর ছোট ছোট নখেরও আঁচড় লাগলো তার পিঠে। অবশেষে সরণী স্বাভাবিক হলো। ছেড়ে দিল অদ্রিক। তার নিজের দম বন্ধ হবার জোগাড়। কয়েকবার জোরে শ্বাস নিল সে। সরণী অদ্রিকের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সরণীকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। সরণীর শরীর এখনো হালকা কাঁপছে। ভালোই ভয় পেয়েছে। সরণীর মাথায় হাত বুলিয়ে বলল, এত কিসের ভয় আমি থাকতে? ফু, আপনাকেই তো ভয়। ঝটকা দিয়ে সরণীকে বালিশে শুইয়ে দিল অদ্রিক। চমকাল সরণী। অবাক দৃষ্টিতে তাকালো অদ্রিকের দিকে। অদ্রিক সরণীর দুহাত বালিশের সাথে চেপে ধরল। গালে গাল ঘষতে ঘষতে বলল, ওহ সিরিয়াসলি? তুমি আমাকে ভয় পাচ্ছ? ভালো, স্বামীকে ভয় পাওয়া সোয়াবের কাজ। এখন বলো তো তোমার সাথে কি হতে চলেছে সুইটহার্ট? দরজা সামনে নিও প্লিজ সোনা। সরণীকে ভাবার ফুরসতটুকুও দিল না। আঁকড়ে ধরল তার ঠোঁট। ডুবে গেল ভালোবাসার অতল গহ্বরে। সরণীর নরম দেহে অদ্রিকের বিচরণ। আজ যেন উন্মাদ হয়ে গিয়েছে অদ্রিক। নিজেকে সামলানো বেশ কষ্টদায়ক তার জন্য। নবনী, তুমি এতদিন যাবৎ আমার ভাইয়ের সাথে ইটিস পিটিস করেছ, দুজনের একজনও একটিবার বলনি আমায়। তোমার কি মনে হয় আমি তোমায় মেনে নেব? ভয় তটস্থ হলো নবনী। গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল সরণীর সামনে। অনবরত ঢোক দিচ্ছে সে। সরণী কি সত্যিই তাকে মেনে নেবে না? সরণী শাড়ির আঁচল এক হাতে প্যাঁচিয়ে দাঁড়িয়ে শানিত দৃষ্টিতে তাকিয়ে আছে নবনীর দিকে। এদিক সেদিকে তাকাচ্ছে নবনী। এক জায়গায় স্থির নয় তার দৃষ্টি। আবারও রুষ্ট কণ্ঠে বলে অঠল সরণী, আমার থেকে সবসময় দূরে থাকবে। ভাইকে আমার থেকে সরানোর চেষ্টা করবে না। নিজের মাথায় কথাগুলো সেট করা রাখবে। এখন সরো। নবনী চমকে তাকিয়ে দ্রুত সরে গেল রাস্তা থেকে। মাথা নুয়ে ঠাই দাঁড়িয়ে রইল। সরণী সিঁড়ি বেয়ে নামার সময় করিডোরের এক কোণে বড় ফ্লাওয়ার ভাসের পেছনে পরীকে দাঁড়িয়ে থাকতে দেখল। চোখ মারল সরণী। ঠোঁট চেপে হেসে নিচে নেমে গেল। পরী নিজেও মিটিমিটি হাসছে। ছোট কদমে নবনীর পাশে এসে দাঁড়ালো সে। মেয়েটার চোখ জোড়া ছলছল করছে। আপু, কিছু কি হয়েছে? দ্রুত সেই স্থান ত্যাগ করল নবনী। তার গমন পথে তাকিয়ে ফিক করে হেসে দিল পরী। হাস্যরত কণ্ঠে বলল, ভাবিকে বলতে হবে অভিনয় কয়েকদিন কন্টিনিউ করতে। দারুণ হবে। কদিন মজা নেয়া যাবে আপুর থেকে। দাঁত বের করে হাসল পরী। নাচতে নাচতে চলে গেল সরণীর নিকট। এখন তার সাথেই আড্ডা দিবে। সময় এখন দ্বিপ্রহর। সূর্যের ভেজে চারপাশ খা খা করছে। শীতের দিনেও গ্রীষ্মকালের মতো রোদ যেন চামড়া পুড়িয়ে দিবে। হঠাৎ এরকম পরিবর্তনে খারাপ লাগছে না। সরণী বাগানে বসে আছে। দৃষ্টি তার লাল টকটকে গোলাপ গাছের পানে। কি সুন্দর আর স্নিগ্ধ। অমায়িক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাঝে মধ্যে এত উদাসীন লাগে। কিছু ভালো লাগছে না। অস্থির অস্থির লাগছে। মাথাটা ঝিম ধরে আছে। এখন অবধি 3 বার বমি করেছে সে। বাসার কাউকে বলেনি। অযথা চিন্তায় ফেলে লাভ আছে। শরীরটা আজকাল বড্ড ফুরবল লাগে। অল্পতেই ক্লান্ত হয়ে যায়। অদ্রিক অফিসে। বাড়ির সকলে দুপুরে খেয়ে দিয়ে ভাত ঘুম দিয়েছে। সরণী কিছু মুখে তুলতে পারেনি। গা গুলিয়ে আসে। নাসিকাগ্রে গন্ধ এসে ঠেকে। সহ্য করতে পারে না। আকাশে গুরুম গুরুম শব্দ হচ্ছে। সামান্য রোদ ওঠে এই শীতে, আবার বৃষ্টিও আসবে নাকি? কপাল কুচকাল সরণী। ইতিমধ্যে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। অনেকক্ষণ হলো বসে আছে। এবার ওঠা দরকার। আকাশের অবস্থা খারাপ করছে।
ভাবুক হয়ে উঠে দাঁড়ায় সরণী। আচমকা তার মাথাটা চক্কর দিয়ে ওঠল। চোখের সামনে অন্ধকার হয়ে এলো। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে মাটিতে লুটিয়ে পড়ল। ছোট ছোট বৃষ্টিকণারা এসে তার শরীরটাকে ভিজিয়ে দিচ্ছে। ছোট বৃষ্টির বিন্দু এক সময় বড় আকার ধারণ করল। বিকালে বাসায় ফিরে সরণীকে কোথাও না পেয়ে খানিক অবাক হলো অদ্রিক। সে তো কোথাও না বলে যাওয়ার মেয়ে না। তাহলে গেল কোথায়? চিন্তিত ভঙ্গিতে রূপসার কাছে গেল সে। তিনি তখন মুনিয়ার সাথে গল্পগুজবে ব্যস্ত। সরণী আর অদ্রিক যেতে পারবে না বিধায় তারাও আর বেড়াতে যাবার নাম মুখে নেয়নি। পুত্রবধূর পরীক্ষা শেষ হলে তখন না হয় যাবেন। আম্মু, অন্নিতা কোথায়? দেখ, বাগানে বা বাড়ির আশেপাশে কোথাও আছে হয়তো। ঘুম থেকে ওঠে তাকে দেখিনি। হো ভাইজান, বৃষ্টি হইছে তো, ভাবি মনে হয় ভেজা মাটি পাড়াইতে গেছে। আমি ছবিতে দেখছি নায়িকারা বৃষ্টির শেষে ভেজা মাটিতে লাফালাফি করে। উৎসুক হয়ে কথাটা বলল মুনিয়া। অদ্রিক দ্রুত বাগানের উদ্দেশ্যে পা বাড়ালো। এই মেয়েকে আচ্ছা মতো বকে দিবে। এত ঠান্ডায় হাঁটতে কে বলেছে পাকামো করে? ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? হন্তদন্ত হয়ে চলে গেল অদ্রিক। মুখভঙ্গি গম্ভীর। কিন্তু বাগানে পৌঁছে পরিস্থিতি অন্যরকম দেখল অদ্রিক। সরণী মাটিতে পড়ে আছে। শাড়িতে কাদা ছিটানো। শরীর ভিজে জবজবে। মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে সে। অদ্রিকের পা জোড়া আচমকাই থেমে গেল। হতভম্ব নেত্রে তাকিয়ে রইল কিছুক্ষণ। পুনরায় বৃষ্টির ফোঁটা চোখে মুখে পড়তেই হুঁশ ফিরল তার। শরীর ঝাঁকি দিয়ে অঠল। ছুটে গেল সরণীর দিকে। পাঁচগোল করে ঘরের দিকে পা বাড়াল। কথা বলছে না অদ্রিক। সরণীর দিকে তাকাচ্ছেও না। বুকের ভেতরটা টিপ টিপ করছে। কলিজা মোচড় দিচ্ছে তার। কেমন কেমন ঠেকেছে তার। সরণীকে অজ্ঞান অবস্থায় কাদা মাটিতে মাখো মাখো দেখে আঁতকে উঠলেন রূপসা। হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন অদ্রিকের পিছু পিছু। সরণীকে বিছানায় শুইয়ে দিয়ে মায়ের দিকে তাকালো অদ্রিক। কম্পিত কণ্ঠে বলল, আম্মু, অন্নিতা, কি হয়েছে ওর? ডাক্তারকে কল দে। আমি ওর জামা কাপড় পাল্টে দিচ্ছি। দ্রুত যা বাবা। অদ্রিক এখনো তাকিয়ে আছে সরণীর নির্জীব দেহটার দিকে। ভীষণ ফুরবল লাগছে তার। বক্ষস্থলে চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে। কি হলো তার অন্নিতার? এভাবে পড়ে আছে কেন? চোখ মুখের একই হাল। শরীর একদম ঠান্ডা বরফ। চোখ জলে অঠল অদ্রিকের। দাঁত দিয়ে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইল সেখানেই। তীর তীর করে কাঁপছে অদ্রিকের ঠোঁট জোড়া। থুতনিতেও কাঁপুনি ধরেছে। সরণীর বাম হাত চেপে তাতে কপাল ঠেকিয়ে বসে আছে সে। আপাতত কেউ এখানে নেই। নবনী, রূপসা, মুনিয়া তারা সবাই যে যার রুমে। সরণীর এখনো জ্ঞান ফেরেনি। অদ্রিক অফিসের গেটআপেই আছে। ক্লান্তশ্রান্ত শরীর টেনে নিয়ে অর্ধাঙ্গিনীর পাশেই বসে আছে। বুকের ভেতর অদ্ভুত অনুভূতির জোয়ার বইছে। নিজের কম্পমান দেহখান শান্ত করতে চাচ্ছে প্রেয়সীর সংস্পর্শে। শরীর ঝাঁকি খেয়ে অঠল সরণীর। অদ্রিক তড়িৎ মাথা উঠিয়ে তাকালো। চোখ মেলেছে সরণী। একদৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। বুক বারবার ওঠা নামা করছে। নিঃশ্বাসের শব্দ যেন তীরের মতো অদ্রিকের কানে এসে ঠেকেছে। অন্নিতা, মৃদু স্বরে ডেকে অঠল অদ্রিক। সরণীর হেলদল নেই। পূর্বের মতোই তাকিয়ে আছে। অদ্রিক বিছানায় ওঠে সরণীর বুকে মাথা রেখে শুয়ে পড়ল। দুহাতে জাপটে ধরে রাখল তাকে। বুকে মাথা রেখেই মৃদু স্বরে বলল, অন্নিতা। সরণী খানিক নড়ে অদ্রিকের দিকে তাকালো। ততক্ষণে সরণীর গাল চেপে ধরেছে অদ্রিক। সরণী অদ্রিকের চোখের দিকে তাকিয়ে চমকালো। চোখের সাদা অংশের খানিকটা লাল হয়ে এসেছে। নাকের পাটাও কিছুটা লাল। কি হয়েছে তার? সরণীর ঠোঁটে গাঢ় চুমু এঁকে দিল। দুহাতে বাহু খামচে ধরে গলায় মুখ ডুবালো। সরণীর নরম দেহটা মৃদু ঝাঁকি খেল। দুহাতে চেপে ধরল অদ্রিকের চুল। সরণীর ঘাড়ে ঠোঁট ঘষে বলল, একটা কথা বলিব? সরণী হাসে। কি সুন্দর করে কথা বলে মানুষটা। পুনরায় প্রশস্ত হাসল সরণী। সে কি কখনো ভেবেছিল তার কপালে এত সুখ আসবে? তার বরটা এত সুন্দর, এত মায়াময় হবে। মুখের দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কতটা স্নিগ্ধ তার আদল। মাঝে মধ্যে সরণীর চোখ ফুঁড়ে অশ্রু ঝরে পড়ে। বক্ষস্থলে সূক্ষ্ম ব্যথা অনুভূত হয়। ভালোবাসারও কি ব্যথা আছে? চিনচিনে ব্যথা। হ্যাঁ, আছে তো, না হলে সরণীর ব্যথা হয় কেন? সুখে থাকার পরেও কান্না আসে কেন? এটা তো সুখের কান্না, সুখের ব্যথা।
অদ্রিক বউয়ের নির্লিপ্ততা দেখে হালকা কামড় দিল ঘাড়ে। তারপর সেখানে নাক ঘষতে ঘষতে বলল, জান আমার কথা শুনবে না? সরণীর বুকের ভেতর ধূপ করে ওঠল। কি মিষ্টি ডাক! আবেশে চোখ বন্ধ করে রইল সে। শুনছি তো। অদ্রিক সরণীর চোখের দিকে তাকায়। বউয়ের ভেজা চোখ দেখে ঠোঁট কামড়ে হাসে। সরণী তাকিয়ে থাকে। গোলাপি বর্ণের ঠোঁট জোড়ায় আজ একটু বেশিই উচ্ছ্বাস ঝরে পড়ছে। চোখ জোড়া একটু বেশিই চঞ্চল দেখাচ্ছে। বলি। সরণী মুচকি হেসে অদ্রিকের মতোই বলে, বলুন না। অদ্রিক হাসে। হঠাৎ তার চোখের কোণে অশ্রু এসে ভিড় জমালো। সরণী এখনো তাকিয়ে আছে তার চোখের দিকে। আমি তোমাকে ভালোবাসি। সরণী শিউরে ওঠে, চোখ বন্ধ করে নিল। চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বুকের ভেতর দ্রিমদ্রিম শব্দ হচ্ছে। অদ্রিকের বাহু আঁকড়ে ধরে আছে সরণী। বুক দ্রুত ওঠানামা করছে তার। হঠাৎ করেই শরীর ভীষণ ফুরবল অনুভব করল সে। অদ্রিক মৃদু হেসে সরণীর কানের কাছে মুখ নিয়ে গেল। নরম কানের লতিতে শব্দ করে চুমু খেল। ফিসফিসে কণ্ঠে বলল, আমাকে এত সুখ দিলে কেন বউ? আমি তো সহ্য করতে পারছি না। বুক কেমন কাঁপছে দেখবে। সরণীর এক হাত তার বুকের ওপর রাখল। সেথায় হাতুড়ি পেটা হচ্ছে যেন। দ্রিমদ্রিম শব্দ হচ্ছে। কিছু যেন ছাতি ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। অদ্রিক পুনরায় বলে ওঠে, তুমি আমার পূর্ণতা, আমার সোনা, আমার জান। আমাদের ছোট্ট আফানকে গ্রহণ করতে প্রস্তুত তো মিসেস আফান? সরণী হতভম্ব নেত্রে তাকিয়ে রইল। নিঃশ্বাস নিতেও যেন ভুলে গিয়েছে। অদ্রিক তাকিয়ে দেখছে সরণীর নির্লিপ্ততা, গোপন উৎকণ্ঠা। আচমকাই সরণী ফুঁপিয়ে অঠল। অদ্রিক হকচকিয়ে গেল। দ্রুত তার বাহু ধরে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসিয়ে দিল। সরণী অদ্রিকের শার্ট চেপে ধরে হু হু করে কাঁদছে। এই অন্নিতা, কাঁদছো কেন? এই মেয়ে, চুপ। সরণীকে নিজের সাথে জড়িয়ে নিল। মাথায় থুতনি রেখে চোখ বন্ধ করে রইল। সরণী কান্না জড়ানো গলায় বলল, আমি মা হব তাই না অদ্রিক? আমি মা হব। আমার বাচ্চা আসবে। ছোট্ট আফান আসবে আমাদের ঘরে। আমাদের বাচ্চা। সরণী মৃদু শব্দ করে কেঁদে ওঠল। অদ্রিকের গাল বেয়ে ফোঁটা তরল গড়িয়ে পড়ল। অথচ তার ঠোঁটের কোণে হাসি ফুটে আছে। তাহলে শুক্রবার বিয়ের আয়োজন করা হোক। আপনাদের কোনো আপত্তি নেই তো? জাফর ইকবালের কথায় প্রশস্ত হাসলেন শরীফুল ইসলাম। তাকে বেশ খুশি দেখালো। জি, কেন নয়? আপনার মেয়েকে আমরা নিজেদের সাধ্য অনুযায়ী ভালো রাখার চেষ্টা করব। তাহলে তো ভালোই। এই কথায় রইল। আপনারা বিয়ের আয়োজন শুরু করুন। তিশানকে বলবেন সে যেন লজ্জাবোধ না করে। তার যোগ্যতা দেখেই অদ্রিক তাকে জব দিয়েছে। তিশানের আত্মসম্মান বোধ দেখে আমি খুশি হয়েছি। এরকম ছেলে আজকাল পাওয়া দুষ্কর। শরীফুল ইসলাম আবারও হাসলেন। মেয়ের শ্বশুর তাকে দাওয়াত করে এনেছে। প্রধান কারণ হল তিশান ও নবনীর বিয়ে। ছেলে মেয়েদের যত দ্রুত বিয়ে দেয়া যায় ততই মঙ্গল। হারাম রিলেশনে থাকার চেয়ে একেবারে বিয়ে করেনি। বয়সেও তারা ছোট না, যথেষ্ট ম্যাচিউর। খাওয়া দাওয়ার পর্ব সেরে শরীফুল ইসলামকে এগিয়ে দিলেন জাফর ইকবাল। তিনি দাদা হতে চলেছেন ব্যাপারটা যেন বিশ্বাস করতে পারছেন না। তার ভেতরেও এক প্রকার উত্তেজনা কাজ করছে। শরীফুল ইসলামের মাঝে অবশ্য তেমন উৎকণ্ঠা দেখতে পারলেন না তিনি। ভদ্রলোক তেমন প্রতিক্রিয়াই করল না। হতাশ হলেন জাফর ইকবাল। পালিত বাবা মা হলেও কিছুটা মায়া অন্তত থাকে। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। সন্ধ্যায় সকলে লিভিং রুমে আড্ডা দিতে বসেছে। জাফর ইকবাল ও অদ্রিক বাসায় নেই। কোনো কাজে বের হয়েছেন হয়তো। সরণীকে ঘিরে সকলেই গল্প করছে। মিসেস রূপসা তার গল্প শোনাচ্ছেন। অদ্রিক পেটে থাকতে কি খেয়েছে, কিভাবে চলেছে, শরীর কেমন ছিল। সবাই চুপচাপ শুনছে তার কথা। নবনী আর চোখে বার কয়েক তাকিয়েছে সরণীর দিকে। পরীর দৃষ্টি গোচর হলো না সেটা। সে মুচকি মুচকি হাসছে। বেচারি ভয়ের চোটে কথায় বলছে না সরণীর সাথে। কি একটা অবস্থা। সরণী পেটে এক হাত রেখে শাশুড়ির কথা শুনছে। তার ভেতরে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। অদ্রিক আফানের অংশ। লোকটা কত খুশি হয়েছে। হাসলে এত সুন্দর লাগে অদ্রিককে। সরণীর মাঝে মধ্যে মনে হয়, যদি কামড়ে খেয়ে ফেলতে পারত। পরক্ষণেই জিভ কাটল সে। ছি ছি, এসব কি ধরনের কথা? জামাইকে খেয়ে ফেললে জামাই ডাকবো কাকে? ভালোবাসবো কাকে? আদরি বা কাকে করব?
ঝগড়া করার লোক থাকবে না তো? অদ্রিক আফানকে খাওয়া যাবে না? উহু, কিছুতেই না। আমার বৌমা কোথায়? মা কোথায় গো? জাফর ইকবালের কথায় সবার গল্পে ভাটা পড়ল। সকলের দৃষ্টি মেইন ডোরের দিকে নিবদ্ধ। জাফর ইকবালের হাতে একটা বড় ব্যাগ। তিনি দ্রুতপদে এগিয়ে এসে সোফায় বসলেন। এরপর ব্যাগ থেকে এক এক করে তেঁতুলের আচার, বড়ইয়ের আচার, চালতা, পেয়ারা, জলপাই এমনকি বিভিন্ন ধরনের আচারের বয়াম বের করে রাখলেন। সেই সাথে অনেক ফলমূল। সরণীর চোখ জোড়া বড় বড় হয়ে এলো। বিস্ময় অক্কা পাবার জোগাড়। রোবটের মতো জিজ্ঞেস করল, এসব কি বাবা? জাফর ইকবাল হাসলেন। খুবই সুন্দর দেখালো সেই হাসি। বাবা ডাকলে খুশি হলাম। না হলে দেখা যেত আমার নাতি নাতনি মায়ের শ্বশুর বাবা ডাকার বদৌলতে জাফর দাদা বলে সম্বোধন করবে। সকলেই সমস্বরে হেসে অঠল। খানিক লজ্জা পেল সরণী। মাথা নিচু করে বসে রইল সে। কোনোরকম বলল, আমি ভেতরে যাই। নবনী, বৌমাকে রুমে নিয়ে যা। এখন একা চলাফেরা একদম করা যাবে না। রিস্ক নিতে চাই না। সরণী অবাক কণ্ঠে বলে, কিন্তু মা, আমি তো এখনো সুস্থ আছি। রূপসা রাগত স্বরে বললেন, চুপ। এত ভাবতে হবে না তোমার। নবনী যেতে বলেছি যা। নবনী কিছু না বলে ভাবির পিছু নিল। তু শব্দটি করল না। সরণীর সাথে রুম অবধি এসে ফিরে যেতে চাইল। কেউ একজন আমার কাছে আসতে অস্বস্তি বোধ করছে। তাকে বলে দিও তার ভাইয়ের বাচ্চার প্রতি তারও হক আছে। নিজে এসে যেন কথা বলে। নবনী তড়িৎ ঘাড় ঘুরালো। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে দৌড়ে ভেতরে চলে এলো। ঝাঁপটে ধরল সরণীকে। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ভাবি, আমি খুব খুব খুশি। ফুপু হব আমি, কি দারুণ ব্যাপার। আমার এত এত ভালো লাগছে ভাবি। সরণী হাসল, মৃদু কণ্ঠে বলল, শোনো মেয়ে, ভাবির মজাও বোঝো না। কোনো ব্যাপার নিয়ে মন খারাপ করো না। সব ঠিক আছে। হ্যাঁ, আমি কুটনি ভাবিদের মতো নই। তোমাদের বিয়ে সামনের শুক্রবারে। প্রস্তুতি নাও সংসারের। নবনী কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতর ধূপ করে উঠেছে। শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। ভাবিকে ছেড়ে দ্রুত পদে রুম ত্যাগ করল সে। আশ্চর্য, সে এত কাঁপছে কেন? তার তো খুশির সময়। তিশানকে রাজি কি করে করালো? সে কি চাকরি পেয়ে গেল? তবে নবনীকে বলেনি কেন? অদ্রিক ফিরল রাত 12টার দিকে। রুমে এসে সরণীকে জেগে থাকতে দেখে অবাকের সাথে রাগও হলো তার। হন্তদন্ত হয়ে এগিয়ে গেল। অন্নিতা, তুমি জেগে আছো কেন? তোমার শরীর ঠিক নেই। এ সময় একটু অন্তত নিজের কেয়ার নাও। সরণী ওঠে দাঁড়ালো। সরণীর মাথা অদ্রিকের বুক অবধি। তাই সে মাথা উঁচু করে ইশারা করল অদ্রিককে নিচু হতে। তার শরীর ভালো ঠেকেছে না। নড়াচড়া করতেও ইচ্ছে করছে না। অদ্রিক তার স্বভাব মতো চিকন ভ্রু জোড়া কুচকাল। ফট করে সরণীকে কোলে তুলে সোফায় গা এলিয়ে বসে পড়ল। হোক চোকালো না সরণী। নরম দেহটা অদ্রিক নিজের শরীরের সাথে নিবিড়ভাবে জড়িয়ে রাখল। হুট করে সরণী এক কাজ করে বসল। অদ্রিকের ক্লান্ত মুখশ্রীটা পরখ করে নিল। হাত রাখল মসৃণ গালে। তার নরম দেহখান আরেকটু এগিয়ে নিল প্রিয় অর্ধাঙ্গের দিকে। নিজের মসৃণ পাতলা ঠোঁট দুটো অদ্রিকের পুরুষালী ঠোঁটের ভাঁজে মিশিয়ে নিল। ছলাৎ করে অঠল অদ্রিকের বক্ষপিঞ্জর। ভাবনারা খই হারালো যেন। অনুভূতিরা আন্দোলন করে ওঠে অদ্রিকের অন্তঃস্থলে। এটার যেন খুবই দরকার ছিল। অদ্রিক সরণীর গলায় এক হাত রেখে অপর হাত চুলে ডুবালো। আরও একটু কাছে টেনে নিয়ে শুষে নিতে লাগলো সরণীর ভালোবাসার সুতা। আস্তে আস্তে অনুভূতিরা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। নিঃশ্বাস গাঢ় হয়ে আসছে। অজানা এক সুখে মত্ত হয়ে গেল দুটো দেহ। মিশে গেল একে অপরের সাথে। অদ্রিকের দিকে বিরক্তিকর চাহনিতে তাকিয়ে আছে আরাফ জাবেদ। তার মেজাজ মোটমোট করে চড়া হচ্ছে। মাথায় যেন বাজ পড়ার উপক্রম। বাড়িতে বোনের বিয়ে, বর পক্ষ এতক্ষণে হয়তো চলে এসেছে। আর এই হতভাগা এখনও ফাইল নিয়ে নাড়াচাড়া করছে। কেউ কি এই দিনে অফিসে আসে? যতই জরুরি কাজ থাকুক। বোনের বিয়ে তো। আরাফকে উসখুস করতে দেখে চোখ তুলে তাকায় অদ্রিক। আরাফ সোজা হয়ে দাঁড়িয়ে যায়। অদ্রিকের চাহনি দেখে মনে হচ্ছে খুবই রেগে আছে সে। কিন্তু কেন রেগে আছে, সেটা অজানা তার কাছে। চটে আছিস কেন? কি হয়েছে? অদ্রিক দাঁত খিচে ধরাম করে কিল বাসালো আরাফের পিঠে। ব্যথায় ককিয়ে অঠল আরাফ। ছলো ছলো করে ওঠে চোখ। ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে,
শালা, মারছিস কেন? সমস্যা কি তোর? হারামি, শালা আবাল। আসিফকে মেরে গুম করেছিস, প্রমাণ কেন রেখেছিস মাতারি? এখন গিয়ে পুলিশের কাছে জমা দিয়ে আসি এসব। তারপর জেলে গিয়ে জামাই আদর খাস। আরাফ হতভম্ব নেত্রে তাকালো। চোখজোড়া রসগোল্লা হয়ে গেছে। অবাক কণ্ঠে শুধালো, তুই কি করে জানলি? অদ্রিক ফাইলগুলোতে আগুন ধরিয়ে দিল। চেয়ে রইল নির্নিমেষ। আরাফ ঢোক গিলে। সে তো সব প্রমাণ লোপাট করে দিয়েছে। এসব কোথা থেকে অদ্রিকের হাতে পড়ল? যাদের নিয়ে খুন করেছিলি তারাই টাকার লোভে পুলিশের কাছে সব প্রমাণ সহ স্বীকারোক্তি দিয়েছিল। ভিডিও ছিল তাদের কাছে, যা তোর মতো মাথামোটা ধরতে পারেনি। আমার পরিচিত অফিসার কেসটা হাতে নিয়েছে। তাই তদারকি করার জন্য তোর সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিল। আমি নিষেধ করে দিয়েছি। সব মিথ্যা আর বানোয়াট। কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ওরা মিথ্যা নাটক সাজাচ্ছে। ছাইপাশ গুছিয়ে কেস মিট করে নিয়েছি। এরপরেও নাচানাচি করলে ডিরেক্ট ওপরে পাঠিয়ে দেব। শালা, প্রমাণ লোপাট করতে জানিস না, মার্ডার করতে যাস কেন? আমাকে একবার বললে কি হতো? আরাফ কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মিনমিন কণ্ঠে বলল, কি করতাম? আমি রিক্তাকে পছন্দ করি। আসিফ বেশি জ্বালাচ্ছিল। সাক্ষাতের নাম করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ভালো করেছিস। বলদ, চল এবার বাড়ি যাই। গিয়ে দেখ খালি। ভাবি তোর জন্য ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। অদ্রিক চোখ ছোট ছোট করে তাকালো আরাফের দিকে। আরাফ ভদ্র ছেলের মতোটাই ঠিক করে সামনের দিকে হাঁটা দিল অদ্রিককে রেখে। অদ্রিক সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বড্ড ভুল করে ফেলেছি। সিআইডির হাতে প্রমাণগুলো দিয়ে এটাকে কারাগারে পাঠানোই দরকার ছিল। বিয়ে পড়ানো শেষ। নবনী মিসেস রূপসার বুকে মাথা রেখে ফুপিয়ে যাচ্ছে। পরি আর মুনিয়া তার পাশেই বসা। জাফর ইকবাল, শরীফুল ইসলাম সহ বেশ কয়েকজনের সাথে দাঁড়িয়ে আলাপ আলোচনা করছেন। এবার মেয়ের বিদায়ের পালা। সরণি সিঁড়ির হাতল ধরে দাঁড়িয়ে আছে। মাথাটা কেমন ঘুরছে। নবনীর কাছে যাবে সেই শক্তিটুকুও নেই। তার পাশেই রিক্তা অরিয়া দাঁড়ানো। রিক্তা এদিক সেদিকে কাউকে খুঁজছে। রিয়া বারবার আর চোখে তাকাচ্ছে তার দিকে। ব্যাপারটা লক্ষ্য করল সরণি। তোরা চোর পুলিশের ড্রামা শুরু করে দিয়েছিস কেন? আর রিক্তা, ভাই বলে দে না। কার সাথে প্রেম করছিস? রিক্তা লাজুক হাসে। সামনে ইশারা করে দেখতে। রিয়া ও সরণি দ্রুত ঘাড় ঘুরায়। অদ্রিককে দেখে কপালে ভাঁজ পড়ে তাদের। পরক্ষণেই অদ্রিকের পেছনে আরাফ জাবেদকে হাসি মুখে এগিয়ে আসতে দেখে দুজনের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এই ছিল তোর মনে? কালনাগিনী। আহ, চড়ছিস কেন? তোর ক্রাশের লিস্টে আরাফ জাবেদও আছে নাকি? সরণির কথায় রিক্তা তির্যক চাহনি দিল রিয়ার দিকে। তা দেখে রিয়া সে মুচকি হেসে বলল, হ্যাঁ দোস্ত, তোরা শুধু আমার ক্রাশদের নিয়েই টানাটানি করিস। রিক্তা মুখ গুমরা করে নিল। রিয়া আর সরণি ঠোঁট চেপে হাসে। অদ্রিক ততক্ষণে নবনীকে রূপসার থেকে ছাড়িয়ে গাড়ির দিকে নিয়ে যাবার জন্য পা বাড়িয়েছে। তার পেছনে আরাফ। জাফর ইকবাল মৃদু পায়ে হেঁটে ছেলের পিছু নিলেন। মিসেস রূপসার বুকে মাথা গুজে বসে আছে পরি। নবনী চলে যাচ্ছে, তার খুব কষ্ট হচ্ছে। কত মিলেমিশে থেকেছে তারা, কত আড্ডা দিয়েছে। কি করে সঙ্গীহীন একা থাকবে সে? সরণি বিরস মুখে এগিয়ে গেল। দুপা বাড়াতেই মাথা চক্কর দিল তার। মুখ থুবড়ে পড়ল ফ্লোরে। চিৎকার করে অঠল রিয়া। ততক্ষণে সবাই বাহিরে চলে গিয়েছে। ঘরের ভেতর গুটি কয়েক লোকজন রয়েছে শুধু। পরি অদ্রিককে খবর দেওয়ার উদ্দেশ্যে দৌড় দিতে চাইলে তাকে থামতে বলে রিক্তা। ওনাকে ডেকো না। ভালোই ভালোই নবনীকে তুলে দিয়ে আসুক। অযথা চিন্তা বাড়িয়ে লাভ নেই। আমরাই সামলে নেব। পরি আর পা বাড়ালো না। দুই বান্ধবী দুপাশ থেকে সরণির বাহু চেপে ধরল। কোনোরকম ঘর অবধি নিয়ে গেল তারা। বিছানায় শুইয়ে দিতেই মিসেস রূপসা বসে পড়লেন তার শিয়রের কাছটায়। মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন তিনি। কি হচ্ছে মেয়েটার সাথে? এতটা ফুটবল হয়ে পড়েছে। রিয়া রূপসার কাঁধে হাত রাখে। নরম স্বরে বলে, চিন্তা করবেন না আন্টি। শরীর প্রচুর ফুটবল হয়তো। প্রথম প্রথম মা হচ্ছে তো। তাই নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে। আপনারা একটু খেয়াল রাখবেন ওর। মিসেস রূপসা কথা বলে না। চুপচাপ বসে রইলেন। মুনিয়া এক গ্লাস পানি এগিয়ে দিল রিয়ার দিকে। সরণির চোখে মুখে পানি ছিটিয়ে দিতেই সে খানিক নড়ে ওঠে। চোখ মুখ কুঁচকে রাখল সে।
প্রচণ্ড মাথা ব্যথা করছে। কপাল যেন ছিঁড়ে যাচ্ছে। মাথা ব্যথা করছে। যেভাবে পড়েছিস ব্যথা করারই কথা। মুনিয়া, মাথা ব্যথার ট্যাবলেট নিয়ে এসো তো। চেনো। মুনিয়া মাথা নাড়ায়। চুপচাপ বেরিয়ে যায় ঘর থেকে। রিয়া আর রিক্তা সরণির অপর পাশে বসে। মাথায় হাত বুলিয়ে দেয়। কমে যাবে। শুয়ে থাক। নবনী চলে গেছে। হুম। মন খারাপ হলো সরণির। মেয়েটা নিশ্চয়ই বিদায় কালে তাকে খুঁজেছে। একবার যেতে পারলে ভালো হতো। কিন্তু হঠাৎ মাথা ঘুরে যাওয়ায় ইচ্ছেটা মূর্ছা গেল। চিন্তা করিস না। দেখবি তো। তোদের বাড়িতেই গিয়েছে। তাছাড়া সকালে তো যাচ্ছিস। সরণি কথা বলে না। লম্বা শ্বাস টেনে চোখ বন্ধ করে রাখে। ভয় পাচ্ছে সরণি। গর্ভাবস্থায় কত দুর্ঘটনার কথা শুনেছে। তার সাথেও যদি তেমন কিছু হয়। বুকটা ধূপ করে অঠল সরণির। না না, এরকম কিচ্ছু হবে না। অদৃক্তাকে ছাড়া কি করে থাকবে। রাত দিন ছটফট করবে মানুষটা। তার বাচ্চাকে কে আগলে রাখবে। মায়ের স্বাদ কে দিতে পারবে। বাড়ির লোকজন তাকে ছাড়া কি আদৌ ভালো থাকবে। ছটফট করে ওঠে সরণি। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। অদৃক দ্রুত পদে ঘরে ঢুকল। ছুটে গেল সরণির ফুটবল দেহটার দিকে। মিসেস রূপসা ওঠে দাঁড়ালেন। রিক্তা আর রিয়াও ওনার পিছু পিছু বেরিয়ে গেল। দুজনকে একা ছেড়া দেয়াই ভালো। অদৃক ত্রস্ত পায়ে এগিয়ে গেল সরণির দিকে। তার পাশে বসে মাথায় হাত রাখল। ঝুঁকে এসে কপালে গাঢ় চুমু এঁকে দিল। চোখ মেলে সরণি। চোখের কোণে পানি জমে আছে। বুক মোচড় দেয় অদৃকের। বুকে জড়িয়ে নেয় সরণিকে। অদৃকের পারফিউমের ঘ্রাণ তার খুবই পছন্দের। বুকে মুখ গুজে সেই ঘ্রাণ নিতেই ব্যস্ত হয়ে গেল সে। কি শান্তি, কি আরাম এই জায়গা। যেটা শুধু সরণির জন্যই। এতে অন্য কারোর হক নেই। চিন্তা করে না বউ। আমাদের বাচ্চা ঠিক এবং সুস্থভাবে পৃথিবীর আলো দেখবে। ভরসা রাখো। পুনরায় চুমু খেল সরণির মাথায়। থুতনি ঠেকিয়ে চেয়ে রইল সিলিংয়ের দিকে। মনে মনে কিছু জপছে। সরণি গুটিয়ে রইল। শরীরের সবটুকু ভার ছেড়ে দিল অদৃকের ওপর। লেপ্টে রইল তার প্রশস্ত বুকটার সাথে। আমার কিছু হয়ে গেলে আবার বিয়ে করবেন। আমি জানি এটা কখনোই করবেন না আপনি। আর কোনো মেয়ের সাথে কিন্তু ঝগড়াও করবেন না। যদি প্রেমে পড়ে যান, যেভাবে আমার প্রেমে পড়েছিলেন। সরণিকে শক্ত করে চেপে ধরল অদৃক। মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। নরম কণ্ঠে ফিসফিস করে বলল, এসব মুখে আনতে নেই অন্নিতা। আপনাকে আমি স্রষ্টার দুয়ার থেকে চেয়ে এনেছি। এত সহজে আমাদের পথ চলা শেষ হবে না শোনা। আলতু ফালতু চিন্তা মাথায় এনে না চলে একটা আছাড় দিয়ে বাপের বাড়ি রেখে আসবো। হাসে সরণি। চুমু খায় অদৃকের গলায়। সরণির মসৃণ কোমর এক হাতে শক্ত করে চেপে ধরে অদৃক। মোলায়েম কণ্ঠে বলে, আমাকে চেতাচ্ছ কেন? সমস্যা কি? হাসে সরণি। হাসতে হাসতে বলে, আপনি চেতে গেলে কিন্তু দারুণ দেখায়। আমক্রাষ্ট। মৃদু শব্দ করে হাসল অদৃক। সরণি ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে তার গলার টাই ধরে টানতে লাগল। উদ্দেশ্য সেটা খুলে ফেলা। 5 বছর পর। দাদু, দাদু, দাদু। বাচ্চা কণ্ঠের চিৎকার শুনে নিজের রুম থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন জাফর ইকবাল। স্যুট বুট পরে তৈরি তিনি। দ্রুত পায়ে এগিয়ে গেলেন 4 বছর বয়সী বাচ্চা মেয়েটার দিকে। যে এই মুহূর্তে করিডর ঘেঁষে দুহাত আড়াআড়ি ভাবে হাঁটুর ওপর ভাঁজ করে রেখে বসে আছে। গাল দুটো ফুলিয়ে রেখেছে। ঠোঁট উল্টানো। বড় বড় চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বিচলিত হলেন জাফর ইকবাল। দ্রুত এগিয়ে গেলেন নাতনির দিকে। কোলে তুলে নিলেন তাকে। আমার জাদুর কি হয়েছে? রেডি তো আমি। জাফর ইকবালের দাড়ি টেনে দিল অদ্রিকা। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠলেন জাফর ইকবাল। দাড়ি ছাড়িয়ে নিয়ে বললেন, দাদু ব্যথা পাচ্ছে তো? পাও। ব্যথা পাও তুমি? আমাকে লেখে কোথায় চলে গিয়েছিলে? ভাবলাম, আমাকে বাড়িতে লেখেই চলে গেলে। উপরোক্ত কথাগুলো বলেই ফুপিয়ে ওঠে অদ্রিকা। জাফর ইকবাল হাসেন। নাতনিকে বুকে জড়িয়ে সিঁড়ি বেয়ে নেমে আসেন। মিসেস রূপসা চা খাচ্ছিলেন। ওনার পাশেই মুনিয়া বসে আছে। আগের মতোই আছে সে। তার বিয়ে হয়েছে। তাদের বাসার দারোয়ানের ছেলের সাথে। প্রণয়ে আবদ্ধ হয়েছিল মুনিয়া। সরণিকে কথাটা বলে কতই না লজ্জা পেয়েছে সে। তাদের বিয়েতে অদৃক নিজ হাতে সবটা সামলেছে। মুনিয়া তো তাদের বাড়িরই একজন সদস্য। দাদু, জলদি ফিরে আসবে। দিদুন অপেক্ষা করবে তোমার জন্য।
অদ্রিকা জাফর ইকবালের কাঁধে মাথা রেখেই হাত নাড়িয়ে টাটা দেয় মিসেস রূপসার উদ্দেশ্যে। হাসেন তিনি। ছোট মেয়েটা পরীর মতো সুন্দর। টুকুস টুকুস করে কি পাকা পাকা কথা বলে। বাড়ির প্রাণ যেন অদ্রিকা। চাচি আম্মা, আম্বু ভাইজানের মাইয়া, তা কি সুন্দর তাই না? আমার তো পছন্দ হইছে তারে। দেখলেই আদর দিবার মন চায়। রূপসা হাসেন। চোখের চশমাটা ঠেলে দেন কিছুটা। হালকা হেসে বলেন, এবার তো রাকিবকে বলে বাচ্চা নে। আর কত দেরি করবি? বেশি দেরি করলে সমস্যা দেখা দেয়। মুনিয়া লজ্জায় মাথা নুয়ালো। দাঁতে ওড়না কাটতে কাটতে বলে, জি, খুব তাড়াতাড়ি সুসংবাদ পাইবেন চাচি। আর দাঁড়ায় না মুনিয়া। লজ্জায় যেন মূর্ছা যাচ্ছে সে। দৌড়ে চলে আসে সেখান থেকে। রূপসা হাসেন। বিয়ের এত বছর পরেও মেয়েটার লজ্জা ভাঙল না। ব্যালকনিতে বসে আছে সরণি। পরনে তার টকটকে লাল রঙের একটা শাড়ি, যার সোনালি পারে সুন্দর কারুকাজ করা। তাছাড়া সম্পূর্ণ শাড়িটাই লাল রঙা। কোমর ছড়ানো কোকড়া চুলগুলো কবছরে হাঁটু ছাড়িয়েছে। চুল কাটে না সরণি। বলতে গেলে অদ্রিক কাটতে দেয় না। তার বউয়ের চুল ভীষণ পছন্দের। যত বড় হবে হতে থাকুক। দরকার হলে রূপাঞ্জলের মতো সরণির চুল গুটিয়ে হাতে নিয়ে বসে থাকবে সে। অদ্রিকের পাগলামো দেখে হাসে সরণি। মানুষটা এই 5 বছরে একটুও পাল্টায়নি। একদৃষ্টিতে বাগানের দিকে তাকিয়ে আছে সরণি। ফুলের গাছ পাল্টে নতুন গাছ লাগানো হয়েছে। জায়গাটা আরও বড় করেছে। নানান রকম ফুল দিয়ে ভরা এখন বাগানটা। আগের চেয়েও বেশি ফুল দেখা যায়। এসব করেছে সরণি। খাটিয়ে মেরেছে অদ্রিককে। এখন ব্যালকনিতে পা রাখলেই চোখে তাক ধরে যায়। বাগানটা এত সুন্দর দেখায়। বুক ভরে শ্বাস নেয় সরণি। এরপর রুমে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নেয়। হাত খোপা করে সেখানে লাল গোলাপের মালা পেঁচায়। আগের থেকে খানিক ফর্সা আর গুলুমুলুও হয়েছে সরণি। অদ্রিকা হবার পর দেখতে বেশ সুন্দর হয়েছে। ফর্সা গলায় লাল গোলাপের মালা পরে নেয়। হাতের ব্রেসলেট, কানের দুল, সেই সাথে গাঢ় লাল রঙের লিপস্টিক। আয়নায় নিজেকে দেখে সরণি। তাদের বিয়ের কয়েকদিন পর এভাবে সেজেছিল সে। শখের বসে। মোটেও অদ্রিক আফানের জন্য সাজেনি। সেদিনের ঘটনা মনে পড়লে হাসি পায় তার। অদ্রিক তার ঠোঁটে ঠোঁট লাগিয়ে অক্সিজেন দিয়েছিল। সেও ধন্যবাদ জানিয়েছিল। ভাবতেই হাসে সরণি। আজ অবশ্য শখের বসে নয়, অদ্রিকের জন্য সেজেছে। লোকটা সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে। আজ বৃহস্পতিবার, দ্রুত বাসায় ফেরার কথা। তবুও এখন 11টা বাজতে চলল। শ্বশুরমশাই মেয়েটাকে নিয়ে তার ফুপুর বাড়ি গিয়েছে। নবনী ও তিশানের একটা ছেলে আছে 2 বছরের। তার সাথে অদ্রিকার বেশ ভাব। যখন বাসায় আসে, বাড়ি মাথায় তুলে নেই দুজন। নবনীকে এ বাড়ি আনতে গিয়েছেন জাফর ইকবাল। আজ থেকে কাল সকালে আসবেন। সারাদিন ব্যস্ততায় সময় কোথায়, সেজন্য রাতেই গিয়েছেন। কিন্তু মেয়ে তার দাদু ছাড়া বোঝে না কিছু। অফিসেও চলে যায় পিছু পিছু। মাঝে মধ্যে সরণির মনে হয়, এ যেন মহা ঝামেলা। অদ্রিকাকে অদ্রিকই মানুষ করেছে বলা যায়। সরণি শুধু খুব প্রয়োজনে কাছে গিয়েছে। না হলে বাপ আর দাদু ছাড়া মেয়ের জীবনই বাঁচে না। হঠাৎ ঘাড়ে কারো গরম নিঃশ্বাসের অস্তিত্ব পেতেই চমকায় সরণি। দ্রুত ঘাড় ঘুরাতে চাইলে পেছনের মানুষটা তার বাহু খামচে ধরে সোজা দাঁড় করিয়ে রাখে। নড়াচড়া করতে দেয় না। সরণি দুহাতে শাড়ি চেপে ঠাই দাঁড়িয়ে থাকে। দৃষ্টি তার আয়নার দিকে। অদ্রিক দাঁড়িয়ে আছে তার পেছনে। অফিসের পোশাক গায়ে জড়ানো। চোখমুখ দেখে বোঝার উপায় নেই তিনি ক্লান্ত। সরণির ঘাড়ে নাক ঘষে অদ্রিক। খানিক কাঁপে সরণি। মৃদু হাসে অদ্রিক। নিভু নিভু দৃষ্টিতে সেই হাসি দেখে সরণি। এখনও কাঁপাকাঁপি করো, অন্বিতা। জানো, তুমি কাঁপলে আমার ভেতরটাও কেঁপে ওঠে। উন্মাদ হয়ে যাই আমি। বিলিভ মি, তুমি কাঁপলে এত হট লাগে তোমায়। বলে সরণির কাপড় গলিয়ে নরম উদরে হাত রাখে অদ্রিক। সরণি তার হাত চেপে ধরে। গাল যেন গরম হয়ে গিয়েছে। ধোঁয়া বেরোচ্ছে। ঝাড়ি মেরে সরিয়ে দেয় অদ্রিকের হাত। পেছনে ঘাড় ঘুরিয়ে চেপে ধরে অদ্রিকের বাহু। অদ্রিক এক ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে সরণির দিকে। সরণি হেসে পা উঁচিয়ে চুমু খায় অদ্রিকের গালে। গলা আঁকড়ে ধরে বলে, আপনি সব সময় লজ্জা দেন আমায়। অদ্রিক হেসে সরণিকে দুহাতে আগলে নেয়। আমি লজ্জা দেব না তো কে দিবে? সরণি কথা বলে না।
অদ্রিকের বুকে চুপচাপ মাথা রেখে চোখ বন্ধ করে রয়। এই বুকটা তার জন্য পরম শান্তির জায়গা। আমার অদ্রিকা আফান সৃজা কথায় চলে গিয়েছে। থাকতে পারবে। অদ্রিকের বুকে নাক ঘষে সরণী মৃদু কণ্ঠে বলে, আপনার মেয়ে আপনাকে ছাড়া থাকতে পারবে? মাঝরাতে নিশ্চয়ই কেঁদে সবাইকে বিরক্ত করবে। হাসে অদ্রিক। চট করে কোলে তুলে নেয় সরণীকে। চুমু খায় সরণীর কপালে। একটু আদর করি তবে। খুব ভালোবাসতে ইচ্ছে করছে। সরণী মাথা রাখে অদ্রিকের বুকে। মিনমিন কণ্ঠে বলে, নিষেধ করেছি। অদ্রিক সরণীকে বিছানায় শুইয়ে দেয়। টাইসহ শার্ট খুলে ছুঁড়ে মারে এক কোণে। সরণী তখন মুখে হাত দিয়ে কাঠ হয়ে শুয়ে আছে। অদ্রিক দুষ্টুমির ছলে বলে, বউ, লাইট অন থাকুক আজ। মুখ ঢাকা অবস্থায় চিৎকার করে ওঠে সরণী। না না, জানে মেয়ে, রে ফেলব। কাছে আসবেন না আমার, খবরদার। অদ্রিক উচ্চস্বরে হেসে দেয়। লাইট বন্ধ করে সরণীর উপর শুয়ে পড়ে। সরণী তখন সরিয়ে দিতে চাইছে অদ্রিককে। সে যে তাকে চেতানোর জন্য কথাটা বলেছে, ধরতে পারতেই লজ্জায় নুয়ে যায়। অদ্রিক এখনো হাসছে, যেন পেটে খিল ধরে যাবে। গাল ফুলায় সরণী। হাসবেন না। চলে যাব আমি। অদ্রিক কোনোমতে উপচে আসা হাসিটা গিলে নেয়। মৃদু হেসে নাক ঘষে সরণীর গালে। অস্ফুট স্বরে বলে, কোথায় যাবে? মেয়ের কাছে। অদ্রিক কথা বলে না। সরণীর দুহাত বালিশের সাথে চেপে ধরে ছোট ছোট চুমু খায় তার গলায়। ফিসফিস কণ্ঠে বলে, ঠোঁটে চুমু খায়। সরণী কোনোরকম উচ্চারণ করে, খা। বাকিটা বলার পূর্বেই সরণীর ঠোঁটের ওপর হামলে পড়ে অদ্রিক। উন্মাদের মতো শুষে নিতে থাকে বউয়ের ভালোবাসা। সরণীর উদর যেন মোচড় দিয়ে অঠল। হাত ছাড়িয়ে নিয়ে চেপে ধরল অদ্রিকের মাথা। তার পা এখন অদ্রিকের আয়ত্তে। কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দেয় অদ্রিক। ছোট ছোট তিনটে চুমু খায় সেথায়। নেশাতুর কণ্ঠে শুধায়, তুমি এত সুন্দর কেন? যত দেখি মন ভরে না। প্রতিবার কাছে আসলে সেই প্রথম দিনের মতো অনুভূতি পাই আমি। তুমি কি জাদু জানো? অদ্রিক আফানের একই হাল করে ছেড়ে দিলে অন্বিতা সরণী। অদ্রিককে বুকে জড়িয়ে নেয় সরণী। বুকে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকে অদ্রিক। চোখ বন্ধ তার। যেন অনুভব করতে চাচ্ছে সরণীকে। হার্টবিট শুনছে তার। আপনি নিজেও জানেন না আমার জন্য কি আপনি। অদ্রিক আফান শুধু তার অন্বিতার জন্য। শুধুমাত্র অন্বিতার। সৌন্দর্য বৃদ্ধির কৌশলটা আমাকেও শেখাবেন অদ্রিক আফান। আমিও আপনার মতো রূপবান হতে চাই। হাসে অদ্রিক। মেয়েটা পাগল ছাড়া কিছুই না। নিজে এত সুন্দর হয়েও অদ্রিককে সবসময় হিংসা করে। বেশ মজা পায় অদ্রিক। তার অন্বিতা খুবই হিংসুটে। অদ্রিক আফান। আমি আপনাকে ভালোবাসি। ফট করে মাথা তুলে অদ্রিক। সরণী আবারও চেপে ধরে তার মাথা। অদ্রিক বাধা মানে না। পুনরায় মাথা উঁচিয়ে চুমু খায় সরণীর ঠোঁটে। গাঢ় চুম্বন এঁকে দেয়। থামে না। বেশ কিছু সময় পর নিজের খালি বুকে সরণীর হাত রাখে। মৃদু কণ্ঠে বলে, অন্বিতা, বুঝতে পারছেন? আমার হার্ট বেরিয়ে আসতে চাইছে। সরণীর উত্তরের অপেক্ষা না করে গলায়, বুকে উদ্ভ্রান্তের মতো চুমু খেতে থাকে অদ্রিক। সরণী চুল খামচে ছাই দিতে থাকে অদ্রিকের এহেন পাগলামিতে। মানুষটা তো তারই। তার অদ্রিক, তার মেয়ের বাবা, অদ্রিক আফান। মাঝরাতে ফোনের রিংটোনে ঘুম ভাঙে অদ্রিকের। সরণী তখন তার বুকের সাথে লেপ্টে আছে। গুটিসুটি মেরে বাচ্চাদের মতো শুয়ে আছে। অদ্রিক চুমু খায় তার মাথায়। বালিশের পাশে থাকা ফোনটা হাতে নিতেই জাফর ইকবালের কল দেখতে পায়। অদ্রিক ব্যাক করবে তার আগেই মেসেঞ্জার থেকে ভিডিও কল আসে। সরণীর দিকে এক পলক তাকিয়ে ভালোভাবে নিজেদের আড়াল করে নেয় অদ্রিক। সরণীর মাথা অবধি কম্বল টেনে নিয়েছে। কল রিসিভ করতেই স্ক্রিনে অদ্রিকার কান্না জড়িত আদল ভেসে ওঠে। ঘন পাপড়ির আড়ালে বড় চোখ দুটো থেকে টপটপ করে পানি পড়ছে। জাফর ইকবালের কোলে চড়ে বসে আছে সে। হাতে ফোন নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অদ্রিকের দিকে। পাপা, ঘোল এত অন্ধকার কেন? অদ্রিক মুচকি হেসে স্ক্রিনে হাত বোলায়। নরম কণ্ঠে বলে, পাপা ঘুমাচ্ছে তো আম্মু। তাই লাইট বন্ধ করে রেখেছি। তুমি না ঘুমিয়ে দাদুকে জ্বালাচ্ছ। শেষের কথা টুকু গম্ভীর শোনালো। অদ্রিকা ঠোঁট উল্টায়। ফোন কাছে নিয়ে চুমু খায় স্ক্রিনে ভাসমান অদ্রিকের প্রতিচ্ছবিতে। শব্দ করে পরপর তিনটে চুমু খেয়ে হাত বোলায় সেখানে। ফ্যাসফ্যাসে গলায় বলে, আদলিকা মিস ইউ সো মাচ পাপা। বলেই কেঁদে দেয় অদ্রিকা।
অদ্রিকের বুকটা ছলাৎ করে ওঠে। সেজন্যই বাবাকে বলেছিল, মেয়েকে রেখে যাও। ওর অন্য জায়গায় থাকার অভ্যাস নেই। রাতে কান্নাকাটি করবে। ডোন্ট ক্রাই মাম্মা। পাপা কিন্তু কষ্ট পাচ্ছে। আমার আম্মু স্ট্রং না। আমি জানি তো, চুপচাপ শুয়ে পড়ো দাদুর সাথে। আমি তোমাকে দেখব। মাম্মা কোথায়? মাম্মাও মাম্মা। আমি দেখব তোমায়। অদ্রিক সরণির পিঠের ওপর ফোন রেখে সাউন্ড কমিয়ে দেয়, যেন সরণির ঘুম না ভাঙে। মেয়ের মতো সেও ভা ভা করে কাঁদবে। ঘুমোচ্ছে, ঘুমাক। মাম্মা তো অনেক কাজ করেছে সোনা। ক্লান্ত সে। ঘুমাচ্ছে। তুমিও ভদ্র বাদশার মতো ঘুমাও। পাপা কিন্তু রেগে যাচ্ছে অদ্রিকা। অদ্রিকা গাল ফুলায়। মোবাইল জাফর ইকবালের কাছে দিয়ে বলে, আমি তোমাকে দেখে দেখে ঘুমাবো। দাদু, আমার সামনে ফোন ধরে লাখো তো। জাফর ইকবাল হেসে দিলেন। অদ্রিকাকে শুইয়ে দিয়ে তিনি তার পাশে শুয়ে পড়লেন। মোবাইল ধরে রাখলেন নাতনির সামনে। অদ্রিকা এক দৃষ্টিতে চেয়ে আছে তার পাপার দিকে। অদ্রিকও তাকিয়ে আছে। মেয়েটা তার প্রাণ। একদম চোখের আড়াল রাখতে পারে না। সরণি এখন জেগে গেলে তাকে ঠেলে ঠুলে ওই বাড়ি পাঠিয়ে দিবে অদ্রিকাকে আনার জন্য। যা দৃষ্টিকটু দেখায়। যদিও অদ্রিক এসবের পরোয়া করে না। বাবা নিয়ে গেছেন, তিনিই আবার ফেরত আনবেন। তাছাড়া মেয়ের তো অভ্যাস করতে হবে। কতদিন আর মা বাবার সাথে থাকবে? 5 বছর হতে চলল। তুমি খুব সুন্দর বাবা। অদ্রিকার পাপা খুব কিউট। অদ্রিক চৌড়া হাসে। সরণির মতো হয়েছে অদ্রিকা। সব সময় বাবার প্রশংসা করে। লোকসমাগমও তার মুখ আটকাতে পারে না। একবার অদ্রিকাকে অফিসে নিয়ে গিয়েছিল অদ্রিক। মিটিং রুমে তাকে কোলে নিয়ে ক্লায়েন্টদের সাথে আলোচনা করছিল। অদ্রিকা এক ধ্যানে তাকিয়ে থেকে ফট করে বলে ওঠে, পাপা তুমি এত কিউট কেন? মাম্মা ঠিকই বলে। কি সুন্দর তুমি। বলেই টুক করে চুমু খায় অদ্রিকের হাতে। অদ্রিক আর চোখে তাকায় ক্লায়েন্টদের দিকে। ততক্ষণে তারা হেসে ফেলেছেন। অদ্রিক আচ্ছা মতো চুমু খায় অদ্রিকার গালে। তারপর তিশানের সাথে বাহিরে পাঠিয়ে দেয়। মামার কোলে উঠতে পেরে বেশ খুশি হয় অদ্রিকা। পাপার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুঁড়ে হাত নেড়ে টাটা দিয়ে চলে আসে। মাম্মা। মাম্মা তোমার চেয়ে বেশি সুন্দর। ঘুম ঘুম কণ্ঠে কথাটা বলে সেখানেই নেতিয়ে যায় অদ্রিকা। জাফর ইকবাল অদ্রিককে ঘুমাতে বলে কল কাটেন। হাসে অদ্রিক। ফোন এক সাইডে রেখে শক্ত করে জড়িয়ে ধরে সরণিকে। তার পূর্ণতা তো এখানেই। মা, মেয়ে আসছে। আরাফ, রিক্তা দেশে কবে ফিরবে? সরণির কথায় জাফর ইকবাল বলে ওঠেন, সামনের মাসে। রাইসা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তার দেখিয়ে তবেই ফিরবে। সরণি কথা বলে না। রিক্তা আর আরাফের মেয়ের নাম রাইসা। বাচ্চাটার বয়স 3 বছরের মতো। রিয়াও বিয়ে করে নিয়েছে। পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তার। হাসব্যান্ডের পারিবারিক ব্যবসা আছে। তাদের বাচ্চা হয়নি এখনো। বিয়ে হয়েছে 2 বছরের মতো হবে। মাঝে সাঝে কথা হয় তাদের সাথে। তাছাড়া পড়াশোনা করে তারা। রিক্তা পড়া ছেড়ে দিয়েছে। তার নাকি এখন এসব টানে না। তবে রিয়া আর সরণি এখনো তাদের লক্ষ্যে অটল। আর একটা বছর রয়েছে। তারপরেই ফাইনাল এক্সাম তাদের। বিশ্বাস আছে, অবশ্যই তারা সফল লয়ার হতে পারবে। সব সময় ভালো রেজাল্ট করে এসেছে দুজন। তাছাড়া মাইশা অসিজানেরও পুনরায় বিয়ে হয়েছে। পারিবারিক ভাবে 1 বছরের ছোট্ট বাচ্চাও আছে। সবকিছুই সুন্দরভাবে হচ্ছে। অদ্রিকের এক বন্ধু এলএলবি করেছে। সেজন্য অদ্রিক এসব ব্যাপারে অনেক কিছুই জানে। যেহেতু তারা রুমমেট ছিল, অদ্রিক ছেলেটাকে নিজের সাথেই রাখত। সেখান থেকেই সখ্যতা গড়ে ওঠে তাদের মধ্যে। অনেক সাহায্য করেছে সরণিকে। অদ্রিক খুব ভালো স্টুডেন্ট বলা যায়। ইতিমধ্যে অদ্রিকা এসে ঝাঁপিয়ে পড়ে সরণির কোলে। তিশান হাসি মুখে দাঁড়িয়ে আছে। মৃদু ভাবে টেনে দেয় অদ্রিকার চুল। মামা, তুমি আমাকে মালো কেন? পাপাকে ডেকে বলে দেব আমি। তিশান মুখ বাঁকায়। অদ্রিকার গাল টেনে দিয়ে বলে, সব সময় তোর বাপের নাম নিয়ে ভয় দেখাস কেন মা? কথা বলায় বেকার। পরের বার কোলে আসতে চাইলে উত্তম মধ্যম দিব কয়েকটা। তিশান কথা শেষ করতেই সরণির গালে চুমু খেয়ে মামার কোলে পুনরায় চলে আসে অদ্রিকা। তিশানের চুল টেনে ধরে বলে, মামা তুমি আমাকে কোলে না নিয়ে কাকে নিবে বলো? মেলে ফেলবো তোমায়। তিশান হেসে কাতুকুতু দেয় অদ্রিকের পেটে। খিলখিল করে হেসে ওঠে অদ্রিকা। সরণি মুচকি হেসে চলে আসে সেখান থেকে। শাশুড়ি মায়ের সাথে আড্ডা দিবে এখন।
সেখানে নবনী ও তার ছেলে নিষাদও আছে। পরীও হোস্টেল থেকে বাসায় ফিরেছে। তারও পড়ালেখার চাপ অনেক। সুযোগ পেয়েছে। সবাই মিলে আজ দারুণ আড্ডা দিবে। নবনীর ছেলে নিষাদ দেখতে তিশানের মতোই সুন্দর হয়েছে। গোল গোল চোখে ফ্যালফ্যাল করে সবার দিকে তাকিয়ে থাকে। অদ্রিকা যেন তার নিত্যদিনের সঙ্গী। মুনিয়া, বাচ্চা নিবি কবে? আমাদের বাচ্চা আছে আর তুই খালি খালি বসে থাকিস। আমাদের সবার বাচ্চা একসাথে বড় হবে। নিয়ে নে। মুনিয়া লাজুক হাসে। পরি আর চোখে দেখে তাকে। ঠোঁট চেপে হাসে পরি। সে হাসলে তার চোখ দুটোও যেন হাসে। বৌমা, অদ্রিক তোমাকে ডেকেছে। বলতে ভুলে গেছি। সরণী মনোযোগ সহকারে টিভি দেখছিল। শাশুড়ির কথায় মুখ ফুলায় সে। আপনার ছেলের জন্য শান্তি পাই না একদম। বাড়িতে আসলেই ডাকাডাকি শুরু হয়ে যায়। রাগে হিসহিস করতে করতে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায় সরণী। পেছনে সকলের অট্টহাসি শুনতে পেল। ধূপধাপ পা ফেলে করিডোর পেরিয়ে রুমে চলে যায় সে। অদ্রিক মেয়েকে কোলে নিয়ে চুমু খাচ্ছে। অদ্রিকা দুহাতে জাপটে ধরে আছে বাবার গলা। অদ্রিকের গালে শব্দ করে চুমু খায় বার কয়েক। মাথাটা দুহাতে জড়িয়ে ধরে বলে ওঠে, আমাল পাপা, আই লাভ ইউ পাপা। অদ্রিক হেসে দেয়। নাক ঘষে অদ্রিকার পেটে। খিলখিল করে হাসে অদ্রিকা। পা ছুড়াছুড়ি করতে থাকে। সরণী বাপ মেয়ের কাণ্ড দেখে কোমরে হাত দেয়। কিরমির করে বলে, এসব দেখার জন্য ডেকে পাঠিয়েছেন? আড্ডা দিচ্ছিলাম তো নিচে। সরণীর ধমকে দুজনেই তাকায়। চোখ ছোট ছোট করে অদ্রিকা বলে, মাম্মা, সব সময় চটে থাকো কেন? আসো, আমাদের সাথে খেলো। সরণী কথা বলে না। হনহন করে গিয়ে বিছানায় বসে পড়ে। অদ্রিকা বাবার দিকে তাকায়। দুজনেই গিয়ে সরণীর পাশে বসে পড়ে। অদ্রিকা এক লাফে সরণীর কোলে উঠে যায়। গালে টুপ করে চুমু খেয়ে গলা আঁকড়ে ধরে। মাম্মা, লাগ কলো না। যদিও লাগলে তোমায় কিউট লাগে। সরণী হেসে ঠোঁট চেপে চুমু খায় অদ্রিকার নরম গালে। নাক ঘষে বলে, আমার মা, সোনা মা আমার। অদ্রিক গালে হাত দিয়ে তাকিয়ে রয় দুটো বাচ্চার দিকে। সরণী সবার সামনে এক আর অদ্রিকের সামনে এক। বাচ্চা হয়ে যায়। মা মেয়ে কত রাত জেগে তার কানের কাছে ঘ্যান ঘ্যান করে, সেটা বলার অপেক্ষা রাখে না। মাঝরাতে মেয়ের ঘুম ভেঙে গেলে আর ঘুমায় না। অগত্যা সরণী তার সাথে খেলতে থাকে। অদ্রিক তখন ঘুম ছেড়ে ঠোঁট উল্টে তাকিয়ে থাকে তাদের দিকে। আমি তোমাদের ভালোবাসি মাম্মা, পাপা। অদ্রিক, সরণী একসাথে হেসে ওঠে। অদ্রিক মেয়ের পেটে কাতুকুতু দিতে থাকে। ছোট্ট অদ্রিকা খিলখিল করে হাসে। সরণীও হাসছে। আমার মা। অদ্রিক তাকায় সরণীর দিকে। সরণী তাকেই দেখছিল। দুজনের চোখাচোখি হলো। হাসলো অদ্রিক। সরণীও মুচকি হাসে। দৃষ্টি সরায় না। সরণীর দিকে ঝুঁকে চুমু খেতে চায় অদ্রিক। ঠোঁট দুটো এগিয়ে নিয়ে যায় ঠোঁটের দিকে। অদ্রিকের দৃষ্টি সরণীর মসৃণ, পাতলা ঠোঁটের দিকে, যার কোণে মৃদু হাসি ঝুলে আছে। চোখ বন্ধ করে গাঢ় চুমু খায় অদ্রিক। তখনই সরণীর অট্টহাসি শুনতে পায়। চমকে চোখ খুলে অদ্রিক। চোখ বড় হয়ে আসে তার। অদ্রিকা গাল বাড়িয়ে দিয়েছে, যার ফলে চুমুটা তার নরম গালে লেগেছে। সরণীর সাথে অদ্রিকাও হেসে দেয়। নিজের চুলগুলো হাত দিয়ে নাড়িয়ে দেয় অদ্রিক। তার ঠোঁটের কোণেও অমায়িক হাসি। সরণী অদ্রিকাকে বুকে নেয়। অদ্রিক এগিয়ে এসে দুজনকেই জড়িয়ে ধরে, আগলে নেয় নিজের প্রশস্ত বুকে। পাপা, তোমার পারফিউমের গন্ধ কি সুন্দর। আহ, শান্তি। অদ্রিক হাসে। সরণী ঠোঁট কামড়ে হাসছে মেয়ের কথা শুনে। তার মতো মেয়েও অদ্রিকের পারফিউমের ঘ্রাণের ফ্যান। শুরুতে আপনাকে আমি সহ্যই করতে পারতাম না। এখন আপনাকে ছাড়া থাকতে পারি না। কি করে হলো এসব বলুন তো? অদ্রিক মা মেয়েকে জড়িয়ে ধরে দুলছে। শক্ত করে চুমু খায় সরণীর কপালে। ফিসফিস কণ্ঠে বলে, লাভ এফিনিটি, ভালোবাসার আকর্ষণ। সমাপ্ত। গল্প, লাভ এফিনিটি। লেখনীতে, আরিশা জান্নাত আদ্রা। অন্তিম পর্ব।